শুভ সন্ধ্যা। সারা ভারত কৃষক সভার ফেসবুক পেজ এই সময়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আমাদের এই ফেসবুক এই সময়ে মুখোমুখি আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার আন্দোলনের পুরোধা নেতৃত্ব শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়। আমি শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়কে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখে থাকেন, যে আমরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিলাম যে আমাদের আজকের আলোচনাটা আমরা মূলত আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার তারা সম্প্রতি ত্রিপুরা উচ্চ আদালতে একটি ঐতিহাসিক জয় অর্জন করেছেন তাদের বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে, এবং এই বিষয় নিয়েই আজকে আমরা এখানে আলোচনা করব। এবং যেহেতু এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার যারা আছেন তাদের যে দৈনন্দিন যে সমস্যা, তার যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে শ্রী পুরুষোত্তম রায় বর্মন অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই বিষয়গুলো সম্পর্কে তিনি ওয়াকিবহাল। এ কারণেই আমরা তার মুখ থেকে শুনবো আজকে এই আন্দোলন কিভাবে গড়ে উঠেছে এবং তাদের এই ঐতিহাসিক জয় তারা কিভাবে অর্জন করেছেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে 2018 সালে যখন সরকার পরিবর্তন হয়, তার আগে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে, অর্থাৎ যারা এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের শাসক দল, তাদের পক্ষ থেকে ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার মধ্যে বেকারদের কর্মসংস্থান, চাকরি, সরকারি চাকরি এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং যা 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 কিছু পাওনা রয়েছে সবকিছু মিটিয়ে দেওয়া হবে বলে এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে এগুলো প্রতিশ্রুতি রয়ে গেছে, কোনো প্রতিশ্রুতি আজ অব্দি পালিত হয়নি। এবং এই সরকারের যে অমানবিক মুখ, সেটা ক্রমশ প্রকাশিত হচ্ছে এবং বিভিন্ন স্তরের যারা মানুষ রয়েছেন তারা আজকে বাধ্য হয়ে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন তো করতেই হচ্ছে, একই সঙ্গে তাদের আদালতের কাছে গিয়েও দাঁড়াতে হচ্ছে তাদের দাবির আদায়ের জন্য। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। মাননীয় শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়ের কাছে আমাদের যেটা জিজ্ঞাসা, যেটা জানার, সেটা হলো যে এই যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অর্থাৎ হেল্পার, তারা তাদের যে এই ঐতিহাসিক জয়, এই প্রেক্ষাপটটা এবং পরিপ্রেক্ষিতটা যদি একটু আপনি বিস্তৃতভাবে আমাদের সামনে তুলে ধরেন। প্রথমত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, অঙ্গনওয়াড়ি হেল্পার্স এন্ড ওয়ার্কার, তারা নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প, ইন্টেন্সিভ চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, এটা সারা দেশেই আছে। 1975 সাল থেকে চালু হয়েছে। এটা পৃথিবীর সর্ববৃহৎ প্রকল্প বলা যায়। এটা আমাদের রাজ্যে প্রায় 10,000 মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। সেই 10,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রত্যেকটিতে একজন করে অঙ্গনওয়াড়ি কর্মী, একজন করে অঙ্গনওয়াড়ি সহায়িকা থাকে। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মূলত শিশু সুরক্ষা, মাতৃত্বকালীন সুরক্ষা, তারপর প্রাক প্রাথমিক শিক্ষা, খাদ্য সুরক্ষা এনে যাদের খাদ্যের অধিকার আছে, খাদ্য প্রয়োজন, খাদ্যের সংকট হবে তাদের খাদ্য দেওয়া, বিভিন্ন স্কিমের বেনিফিশিয়ারিদের টার্গেট, তার বেনিফিশিয়ারিদের কাছে স্কিমের প্রাপ্য পৌঁছানো, অর্থাৎ টিকাকরণ, শিশু টিকাকরণ, গর্ভবতী মায়েদের টিকাকরণ, সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব শিশু এবং মায়েদের সুরক্ষা, বিকাশ, পুষ্টি, উন্নয়ন, এগুলোর প্রশ্নে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তৃণমূল স্তরে এবং সারা দেশে এটা স্বীকৃত তাদের ভূমিকা। সুপ্রিম কোর্ট 2022 সালের একটি রায়ে বলেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে জাতি এবং সমাজ ঋণী, কারণ তারা দেশ গঠনে, জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তৃণমূল স্তরে অদ্বিতীয় ভূমিকা এবং করোনার সময় তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যারা কাজ করে, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, তারা এক ধরনের শ্রম শোষণের শিকার। মহিলাই মূলত এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এখানে যুক্ত হন। সারা দেশে এমন প্রায় 30 থেকে 35 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা আছে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। তো এরা নিয়মিত কর্ম হয়, কোথাও তাদেরকে সারামানিক ভাতা দেওয়া, আমার ওয়েজ বলে না, তাদের নিয়মিতকরণ করা হয় না। যদিও আবার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের থেকে সুপারভাইজার পদে নিযুক্ত করার বিধান আমাদের
বিভিন্ন রাজ্যে আছে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, তারপর ইন্টারভিউ দিতে হয়, কিছু আবশ্যক যোগ্যতা আছে, এগুলিতে তারা নিযুক্ত হয়। এখন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের দাবি যে আমাদেরকে প্রকল্প ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দিতে হবে, আমাদের ন্যূনতম 30,000 টাকা মাসিক মজুরি কিংবা ভাতা দিতে হবে, আমাদের নিয়মিতকরণ করতে হবে। আরেকটা দাবি হলো সরকারি কর্মীর মতো সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে এবং গ্র্যাচুইটি দিতে হবে। গ্র্যাচুইটির প্রশ্নে গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা প্রথমত গ্র্যাচুইটির দাবি করছিলেন, গুজরাট সরকার তাদের দাবি গ্রহণ করেন। পরবর্তী সময়ে তারা শ্রম ট্রাইব্যুনাল, লেবার কোর্ট, হাইকোর্ট তাদের দাবি প্রতিষ্ঠিত হয় যে তারা গ্র্যাচুইটি পাবে। এই মামলাটা সুপ্রিম কোর্ট অব্দি আসে। সুপ্রিম কোর্ট 2022 সনে একটা ঐতিহাসিক রায় দিয়ে বলেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তারা সরকারি প্রচারিত মানে এক্সটেন্ডেড আর্ম অফ দ্য গভর্নমেন্ট এবং তারা যে দায়িত্ব পালন করছে খাদ্য সুরক্ষা, ফুড সিকিউরিটি অ্যাক্ট এবং রাইট টু এডুকেশন অ্যাক্টে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব প্রতিপালনের প্রশ্নে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পাররা বিরাট ভূমিকা পালন করে। সেই কারণে তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে এবং তারা যেটা ভাতা বলা হয়, এটা তার ভাতা নয়, এটা তার ওয়েজ। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে সারা দেশেই ভারত সরকার 1997 সালে এডুকেশনাল এস্টাবলিশমেন্ট হিসেবে ঘোষণা করেছে। সেই কারণে তারা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে আওতায় পড়েন। গুজরাট হাইকোর্ট, সুপ্রিম কোর্ট গুজরাটের মামলায় রায় দিয়েছে। যদিও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা একই স্কিমে সারা দেশে, গুজরাটের রায় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কোনো না হওয়ার কোনো কারণে এটা সমভাবে প্রযোজ্য হয়। এখানে একটা সাধারণ আইনি ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে আওতায় অবসরের পর গ্র্যাচুইটি পেতে পারেন, পাওয়ার অধিকার আছে। এখন এই রায়ের পর স্বাভাবিকভাবে ত্রিপুরা জেলা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আশা করেছিল সম্মতভাবে যে ত্রিপুরা সরকার যদি তাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের প্রতি বিন্দুমাত্র দরদ থাকে, দায়িত্ববোধ থাকে, তাহলে তারা সেই রায় অনুযায়ী এই রাজ্যের 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা যারা অবসরে যাবেন তাদের গ্র্যাচুইটি দিয়ে দেবে। কিন্তু রাজ্য সরকার সেটা করেনি। তারপর বাধ্য হয়ে 3টি রিট মামলা করা হলো। প্রায় 100 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা যারা রিটায়ারমেন্টে গেছেন তারা দাবি করলেন উচ্চ আদালতে যে গুজরাটের মামলায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সিদ্ধান্ত দিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাবেন, আমরাও একই রায়ে সুফল পেতে পারি, আমাদেরকে গ্র্যাচুইটি দেওয়ার জন্য রাজ্য সরকার নির্দেশ দেয়। সেই মামলায় রাজ্য সরকার আদা জল খেয়ে লড়ল, যাতে কোনোভাবে তারা বলল গুজরাটের মামলা আমাদের প্রযোজ্য হবে না। দেশটা একটাই, সুপ্রিম কোর্ট স্কিমও এক। গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের যে স্কিমে নিযুক্ত করা হয়, আমাদেরকে একই স্কিমে নিযুক্ত করা হয়, তাহলে গুজরাটের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় আমাদের ক্ষেত্রে কেন প্রযোজ্য হয় না? সেটা রাজ্য সরকারের কি দোকানে রাজ্য সরকার তো গুজরাটের আগে আইন আছে, সেই গুজরাটের আইন অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা নিযুক্ত হন। ত্রিপুরাতে এটা হয়। আমরা দেখেছি ত্রিপুরাতেও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিযুক্ত গাইডলাইন আছে, নিযুক্ত হন। তাদের কন্ট্রোল, তাদের শৃঙ্খলা রক্ষা করা, তাদের সমস্ত দায়িত্ব রাজ্য সরকার হাতে। তাদের 7 বছরের রিটায়ারমেন্ট এজ আছে। আফটার রিটায়ারমেন্ট তাদেরকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের এককালীন 50,000 টাকা অথবা মাসিক 7,500 টাকা পেনশন, অঙ্গনওয়াড়ি হেল্পারদের এককালীন 30,000 টাকা অথবা মাসিক পেনশনের ব্যবস্থা আছে। এই আমরা এগুলো দেখিয়েছি। দেখার পর একক বিচারপতি আমাদের উচ্চ আদালতের জাস্টিস এস.বি. দত্ত প্রকাশিত, উনি 2024 সনের খুব সম্ভব মে মাসে রায় দিয়ে বললেন যে গুজরাটের মামলায় সুপ্রিম কোর্টের রায় ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাবেন, যারা মামলা করেছেন তাদেরকে সুদ সমেত গ্র্যাচুইটি দিতে হবে। কারণ পেমেন্ট অফ গ্র্যাচুইটি একটা নির্দেশ হলো অবসরের 1 মাসের মধ্যে গ্র্যাচুইটি দিতে হবে। যদি না দিতে হয় বিলম্বিত প্রদানের জন্য সুদ দিতে হবে। তো এই যখন রায় দিল তখনও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা হয়েছিল রাজ্য সরকারের রায় মেনে নেবেন, কিন্তু রাজ্য সরকার সেই রায় না হয়নি, আবার গেলেন রিটাবিল করলেন। রিটাবিল একই যুক্তি যে কোনোভাবে দেওয়া যাবে না, এটা গুজরাটের রায় আমাদের প্রযোজ্য হবে না। স্কিম এক হলো, ত্রিপুরা হলো, গুজরাটের অনেক ফারাক আছে। তো আমরা এই বিষয়গুলো খণ্ডন করেছি এবং ডিভিশন বেঞ্চ 9 এপ্রিল আমাদের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ 9 এপ্রিল রাজ্য সরকার 3টা আপিল খারিজ করে দিয়ে বলেছে একক বিচারপতি রায় কোনো ভুল নেই, তারা ঠিক সিদ্ধান্ত দিয়েছেন এবং এই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের রিটায়ারমেন্টের বেঁচে দিতে হবে। এই রায়ের ফলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ত্রিপুরা রাজ্যে যারা রিটায়ারমেন্টে যাবেন তারা গ্র্যাচুইটি পাবেন। এখন প্রশ্ন হলো এই রায়ের সুফল কি শুধুমাত্র যারা মামলা করেন তারাও না,
যারা মামলা করেননি তারাও পাবে, কারণ এই রায়ে একটা নীতিগত ফয়সালা সিদ্ধান্ত সরকার উচ্চ আদালত দিয়ে দিয়েছে। এখন সবাই পাবেন। স্বাভাবিকভাবে এই রায়ে ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ধর্ম উৎসাহিত। এখন আরেকটা প্রশ্ন চলে এসেছে যে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা বিধিবদ্ধ দায়িত্ব পালন করেন, অর্থাৎ তারা স্ট্যাটুটরি ডিউটি ডিসচার্জ করেন ফুড সিকিউরিটি অ্যাক্টে, রাইট টু এডুকেশন অ্যাক্টে, তাহলে তেমন তারা গভর্নমেন্টের এক্সটেন্ডে না, তাহলে তাদের রেগুলার করতে হবে। এবং এগুলো 75 সন্দেহ, অর্থাৎ কত বছর 50 বছর একটা স্কিম ছিল, যেটা পার্মানেন্ট স্কিম। তারপরে সেক্ষেত্রে তাদের রেগুলেশনের প্রস্তাব এসেছে। ইতিমধ্যে সারা দেশেই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ করা এবং নিয়মিতকরণ সাপেক্ষে সংগত এই দাবিটা সামনে চলে এসেছে। ত্রিপুরাতে দাবিটা উঠছে। 7-8 বছর ধরে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা চাপের মধ্যে ছিলেন, বিভিন্ন তাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল। তারাই আপাতত তারাই উৎসাহিত হয়েছেন। তারা এখন বলছেন যে শুধুমাত্র গ্র্যাচুইটিতেই আমরা থেমে থাকবো না, আমাদের যে নিয়মিতকরণের দাবি, ন্যায্য দাবি, সেটা আমরা আদায় করবো। এবং সেই লক্ষ্যে সরকারের কাছে অনেকে দরখাস্ত করেছেন। সরকার স্বাভাবিকভাবেই কোনো দরখাস্তের প্রতি কোনো বিন্দুমাত্র গুরুত্ব দেননি। এখন ইতিমধ্যে 8-9 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উচ্চ আদালতে রেগুলার হওয়ার দাবিতে মামলা করেছে। সেই মামলায়ও উচ্চ আদালতে নোটিশ দেওয়া হয়েছে। আচ্ছা, মানে এই মামলা অলরেডি হয়েছে। মামলাতে অন্যরা অনেকেই আজকে ভয়ভীত উপেক্ষা করে সাহস সহকারে আদালত আসছে, আন্দোলনের নাম নামছেন, মুখ খুলছেন। আচ্ছা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা স্বাভাবিকই বলবো তারা প্রচন্ড দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের কাজের পরিবেশ, তাদেরকে বিন্দুগত মর্যাদা অধিকার নেই, তাদেরকে শ্রম শোষণের শিকার করা হয়। সমস্ত দায়িত্ব তাদের এই পোষণ ট্র্যাকার চালু করা হচ্ছে, ফেসিয়াল রিকগনিশন চালু করা হচ্ছে, এগুলো তো জটিলতা বাড়ছে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সমস্যা করছেন। আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রস্তুত করা খাবার দেওয়া, শিশুদের পুষ্টিকর আহার দেওয়া। এখন ডিম অঙ্গনওয়াড়ি দিদিমণিদের বলা হয় ডিম পিছু 6 টাকা মঞ্জুরি, 6 টাকা দিয়ে তো ডিম পাওয়া যায় সারা দেশে, রাজ্যে কোথাও পাওয়া যায় না। এইগুলো নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা প্রচন্ড সমস্যা আছে। দপ্তর সরকার তাদের উদাসীন, নির্বিকার, এবং এর বিরুদ্ধে তারা আস্তে আস্তে মুখ খুলছেন। মামলায় তাদের বিরাট ঐতিহাসিক জয়, তাদেরকে দারুণ গ্রহণ করে ধরেছেন। তারা আবার রাস্তায় নামছেন, আন্দোলনে যাচ্ছেন। এইগুলো সমগ্র বিষয়ে একটা পূর্ব উপস্থাপন। আচ্ছা, এখন কথা হলো যে যখন সিঙ্গেল বেঞ্চে মামলা হলো, আপনার কথাটি আমরা জানলাম যে বারবারই রাজ্য সরকার এপিল করেছে যে এই সুপ্রিম কোর্টের এই রায় কিংবা গুজরাট সম্পর্কিত এই রায় জীবনে কার্যকর হবে না, মানে হয় না। কিন্তু আদালত সেটা খারিজ করে দিয়েছে এবং আদালত যে রায় দিয়েছে, ফাইনালি যে রায় দিয়েছে, সেখানে বলা হয়েছে যে এই রায় এখানে কার্যকর হবে। কিন্তু আলটিমেট কি, মানে যেহেতু আপনি এদের আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রকৃত অর্থে কি রাজ্য সরকার এই রায় মেনে নেবে? না মেনে মানতে হবে। রাজ্য সরকারের ঘাড়ে কটা মাথা আছে, না মেনে যাবে, মানতে হবে, নাহলে না। এটা কি রাজ্য সরকার কি আরো কোনো সুপ্রিম কোর্টে গেলে রাজ্য সরকার জরিমানা করবে? রাজ্য সরকারের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়, তাহলে সুপ্রিম কোর্ট জরিমানা করে রাজ্য সরকারকে জরিমানা করে রায় কার্যকরী করো, কারণ এটা তো অলরেডি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এরপর যদি তারপরও এবং আমাদের সিঙ্গেল ডিভিশন বেঞ্চ বলেছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আমাদের ক্ষেত্রে 100% প্রযোজ্য, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা গ্র্যাচুইটি প্রাপ্য, তারপরে রাজ্য সরকার আমাদের বুদ্ধিতে কিংবা নিজেদের উদ্যোগে সুপ্রিম কোর্টে যেতে পারে। যদি যায় তাহলে রাজ্য সরকারের জরিমানা করে পক্ষপাত বিদায় করা হবে। আমি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বলছি, রাজ্য সরকার আপিলে যায় আখে আপনাদের লাভ হবে, যত দেরি হবে সুদের পরিমাণ দেওয়া। এখন বয়স্ক মানুষ অনেকেই দিদিমণিদের বয়স হয়ে গেছে, স্বাভাবিকভাবে আমি বলছি আপনারা সুস্থ থাকুন, রায়ের সফল পাবেনই। গাধা জল খায়, জল ঘোলা করে খায়। রাজ্য সরকার রায় মানতে বাধ্য, রায় না মেনে কোনো উপায় নেই। অনেকে আমাকে বলেন রাজ্য সরকার রায় মানে নাই, বলছি রায় মানে না কে বলবে? যখন উচ্চ আদালত স্পষ্ট হবে, সুস্পষ্ট নির্দেশ দেন, তখন রাজ্য সরকার মানতে বাধ্য। দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখলাম রাজ্য সরকার বলেছিল দেবে না, 100 জন 200 জন, আমরা বলছিল 1638 জনকে দিতে হবে, উচ্চ আদালত বলেছিল 37 জনকে দাও, যদি না দাও তোমরা জেলে যাও। তখন উচ্চ আদালতের রাজ্য সরকার হলফনামা দিয়ে, যুক্তির হলফনামা দিয়ে বলেছে আমরা আগামী 6 মাসের মধ্যে 1638কে দিয়ে দেবো, আমরা 150 কোটি টাকা খরচ করেছি, আর 100 কোটি আমরা জোগাড় করেছি, করবো বলেছে তো, না জোগাড় জেলে যাবে, রাজ্য সরকার দিতে বাধ্য, না দিয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা মানে
এই আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে একটা সম্ভাবনা সম্ভাবনা নিশ্চিত, কেন সম্ভাবনা? আচ্ছা। আদালত এখানে সুস্পষ্ট রায় দিয়েছে, স্পষ্ট নির্দেশ দিয়েছে, এখানে কোনো ধোঁয়াশা নেই, কোনো জটিলতা নেই, কোনো প্রশ্ন নেই, দিতে হবেই, এটা নিশ্চিত। অঙ্গনারী কর্মী সহায়িকারা গ্র্যাচুইটি পাবেনই পাবেন, এ নিয়ে কোনো সন্দেহের কোনো কিছু নেই। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন উঠেই যায়, সেটা হলো যে এই যে বারবার মামলা হলো এবং প্রতিবার গিয়ে রাজ্য সরকার এই মানে এই যে দাবি তারা করেছিলেন, তারা যে আবেদন করেছিলেন কোর্টে যে তাদের গ্র্যাচুইটি প্রদান করা হোক বা অন্যান্য সুযোগ সুবিধাগুলি প্রদান করা হোক, কিন্তু রাজ্য সরকার বারবার এর বিরোধিতা করেছে। এই ক্ষেত্রে কি যে রাজ্য সরকারের যে কর্মচারী বিরোধী কিংবা জনবিরোধী যে ভূমিকা, সেটা কি প্রমাণিত হয়েছে না? মানে এটা কি রাজ্য সরকারের ভূমিকাটা মানে মানুষের বিরুদ্ধে যাচ্ছে না? অবশ্যই যাচ্ছেন। রাজ্য সরকার অঙ্গনারী কর্মী সহায়িকাদের জন্য অনেক কিছু বলেন, কিন্তু কার্যত কিছুই করেন না। তাদের প্রতি তাদের অত্যন্ত উদাসীনতা স্পষ্ট, উপেক্ষা স্পষ্ট, অমানবিকতা স্পষ্ট। রাজ্য সরকার তাদেরকে দিয়ে, শাসক দল বিভিন্ন রাষ্ট্রপতি সংগঠনগুলো তাদেরকে দিয়ে ধন্যবাদ রেগে করায়, কিন্তু তাদের যে মূল দাবি, তাদের যে মূল সমস্যা, অধিকার মর্যাদার প্রশ্নে এবং রাজ্য সরকারের ভূমিকা, তো রাজ্য সরকারের তো শূন্য নেই, রাজ্য সরকারের ভাড়ায় বিশাল শূন্য আছে, কিছুই করেন না। এটা নতুন কথা নয়। অঙ্গনারী কর্মীদের ৭৮-এর আগে, মানে ১৮ সমস্যা ছিল, নেই ছিল তা নয়। তখন আমরা দক্ষিণ রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হয়েছে, বক্তব্য রাখতে হয়েছে, কিন্তু এখন যেটা হচ্ছে এটা তো সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। রাজ্য সরকারের শ্রমিক বিরোধী, অঙ্গনারী কর্মী সহায়িকা বিরোধী ভূমিকা স্পষ্ট, এবং তারা বলে মাতৃবন্দনা। অঙ্গনারী কর্মীরা তো আমাদের মায়েরা, বোনরা, তারা যে কাজটা করেন, যে পরিশ্রম করেন, যে গুরু দায়িত্ব পালন করেন, যদি মায়েদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকতো, নারীদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকতো, তাহলে এত বড় একটা বিশাল সমস্যা সারা দেশে বন্ধ করে করলো। তাদের মাসিক মজুরি কিংবা ভাতা কেন ২০০০ টাকা করা হয়? আজকালকার দিনে ৮-৯ হাজার টাকা কি হয় সারাদিন উদয় আসতো খেটে? এটা বড় বড় কথা নির্বাচন সময় বলা যায়, কিন্তু আসল কাজ তো কিছু করেন না তারা। এটা স্পষ্ট, এখানে তো কোনো সন্দেহের কোনো কারণ আমি দেখি না। তো এই যে মানে এই পরবর্তী পদক্ষেপ হিসেবে মানে কি চিন্তা ভাবনা করা হচ্ছে? আমি যেটা জানি, আমি অঙ্গনারী কর্মী সহায়িকাদের সাথে একজন আইনজীবী হিসেবে যুক্ত। আমি তাদের আন্দোলনের সাথে, তাদের সংগঠনের সাথে ২০১৪-১২-তে সাথে যুক্ত। তৎকালীন সময় হঠাৎ করে আমাদের কর্মী সহায়িকাদের অবসরের বয়স ৬০ করে দেওয়া হয়েছিল। তখন আমাদের আন্দোলনের চাপ হলেও কিংবা সরকারের দৃষ্টিভঙ্গির কারণেও রাজ্য সরকার, তৎকালীন সরকার পেনশন ব্যবস্থা সামান্য করেছিল। আমি যেটা দেখতে পাচ্ছি, অঙ্গনারী কর্মী সহায়িকাদের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, তাদের মধ্যে একটা লড়াকু মেজাজ তৈরি হয়েছে, এবং তারা বাস্তবিকতায় বুঝতে পারছেন যে এই সরকারটা কতটা অন্তঃসারশূন্য তাদের প্রতি সহানুভূতি প্রশ্নে, দায়িত্ববোধের প্রশ্নে, এবং তারা এবং আদালতের রায়গুলো তাদের উৎসাহিত করছে। তারা রাস্তায় নামছেন, তারা আন্দোলনও করবেন, আইনি লড়াইও যাবে একদম, এবং এটা যদি করতে পারেন। আমি যেটা বলি সবসময় অঙ্গনারী কর্মী সহায়িকাদের, আপনারা করতে হবে। কোনো সরকারি যদি আপনারা চিৎকার না করেন, রাস্তায় না নামে, কোন সরকার আপনাদের কিছু করবে না। এই সরকারটা আমরা পক্ষেই, এবং আপনারা এটা কোনো সংগঠনের কথা বড় কথা নয়। আপনারা একটাই বলছে, অঙ্গনারী কর্মী সহায়িকারা, আপনাদের এই সরকার অত্যন্ত উদাসীন, অত্যন্ত নির্দয়, অত্যন্ত নিষ্ঠুর। এই সরকারের বিরুদ্ধে আপনাদের একত্রিত হয়ে লড়াই করতেই হবে। লড়াই করতে পারলে আদালত আপনাদের জয় নিশ্চিত হবে, এবং বাকি দাবিগুলো সরকারের কাছে আদায় করতে পারেন। যেটা সবচেয়ে প্রয়োজন হচ্ছে আপনাদের ঐক্য শক্তি, সংহতি, এবং এখানে কে রাষ্ট্রবাদী কে অরাষ্ট্রবাদী, এটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে আপনার একটাই পরিচয়, আপনি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা। এই পরিচয়কে ভিত্তি করে আপনার আন্দোলন নামুন, এবং এই আন্দোলনে নামার একটা বৃহত্তর পরিসর অংশ তৈরি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গ তো আলোচনা হলোই, আমরা আরেকটি প্রসঙ্গ একটু আপনার কাছ থেকে জেনে নিতে চাই, যেটা এই মুহূর্তে সত্যি খুব আলোচিত সারা দেশ জুড়ে, এবং খুব বিতর্কও তৈরি হয়েছে বিষয়টা নিয়ে। যে সম্প্রতি আমরা দেখেছি যে তড়িঘড়ি লোকসভার অধিবেশন ঢেকে আমাদের দেশে মহিলা সংরক্ষণ বিল এবং একই সঙ্গে এটা ডিলিমিটেশনকে যুক্ত করে একটা বিল পাস করানোর জন্য চেষ্টা হয়েছিল, কিন্তু সম্মিলিত বিরোধীদের সংঘবদ্ধ ঐক্যের কারণে সেই বিল শেষ পর্যন্ত পাস হতে পারেনি, সাংবিধানিক বিভিন্ন বিধিনিষেধের কারণে। তো এবং এরপরেই দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সরাসরি যে সরকারি মিডিয়াতে গিয়ে
এই মুহূর্তে দেশের 5টা রাজ্যে নির্বাচন চলছে, নির্বাচনী আচরণবিধি জারি আছে। এই সময়ের মধ্যেই তিনি সরাসরি সরকারি মিডিয়াতে গিয়ে বিরোধীদের একদম নাম করে করে তিনি তীব্র ভাষায় আক্রমণ শুরু করেন। এই যে বিষয়টা আমরা জানি যে 2023 সালে লোকসভাতে এই মহিলা সংরক্ষণ বিল পাশ হয়ে গেছিল, কিন্তু নতুন করে আবার কেন? এর পেছনে মূল উদ্দেশ্যটা কি, মূল কারণটা কি? এর পেছনে মূল উদ্দেশ্য হলো ডিলিমিটেশন, অর্থাৎ লোকসভার সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে দাও কোনো সম্পূর্ণ যুক্তিহীনভাবে অযৌক্তিকভাবে, যার ফলে সারা দেশের মধ্যে বিভেদ তৈরি হয়, উত্তর দক্ষিণের মধ্যে সমস্যা তৈরি হয়, এবং দক্ষিণের রাজ্যগুলো যাতে সঠিক প্রতিনিধিত্ব না পায় সেটা দেখা। আর যদি মোদী সরকারের নারী সংরক্ষণের প্রতি, মহিলা সংরক্ষণের প্রতি আন্তরিকতা থাকতো, তাহলে 543-এ 130 শুরু করবো। হঠাৎ কেন 842 করে তার 130? এটা তো নারীদের প্রতি দরদ, এগুলো লোক দেখানো হতো। নারীদের প্রতি দরদ যদি থাকতো, সারা দেশের অঙ্গনওয়াড়ির কর্মী এবং সহায়িকা, এই আমাদের প্রায় 17-18 লক্ষ নারী আছে, আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, তাদের ভাতা কিংবা তাদের পারিশ্রমিক কিংবা তাদের মজুরি কি সাথে তার করতো, তাদের মর্যাদা দিত না। মিড ডে মিল ওয়ার্কাররা, মহিলারা, তাদেরকে মর্যাদা দিত না, নারীদের যদি হিংসা বন্ধ করুক না। এগুলো তো নারীদের প্রতি দরদ, এগুলো নির্বাচনী গিমি। এবং আমি অত্যন্ত খুশি যে বিরোধীরা আসল উদ্দেশ্যটা বুঝতে পেরে যুক্তরাষ্ট্র কাঠামো সংবিধানকে রক্ষা করে এই সংবিধান সংশোধনকে পরাস্ত করেছে। এবং নারীদের জন্য সংরক্ষণ যদি থাকে, আমরা তো বিরোধীরা চ্যালেঞ্জ করছে 543 গণতন্ত্র, কারণ সেটা করবে না বিজেপি, করলে তাদের মেল মেম্বার অনেকের আসন চলে যাবে, এটা করবে না। নারীদের প্রতি দরদ, এগুলো মুখের কথা, এগুলো কেউ বিশ্বাস করবে না। এগুলোর মূল উদ্দেশ্য হলো উত্তর ভারত থেকে যেখানে বিজেপি মনে করে খুব ভালো অবস্থা তারা আছে, সেখানে সিট বাড়লে তাদের লাভ হবে, সেই সমস্ত রাজ্যগুলো থেকে সিট বাড়িয়ে নিয়ে দক্ষিণ রাজ্যগুলোকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্র কাঠামোটাকেই বিধ্বস্ত করে দেওয়া। অর্থাৎ যেখানে যেখানে বিজেপির শক্তি কম, সেই জায়গাতে সিট সংখ্যাটা কমিয়ে রেখে, যেখানে তাদের মানে গোবরয় বলে যেটা পরিচিত, সেখানে তাদের সিট বাড়িয়ে দেওয়া। না, নাহলে হঠাৎ করে এটা করলো 23-এ যখন এই যে নারীদের নারী বন্ধন এটা 23% সংরক্ষণ লোকসভা রাজ্য অনুমোদন করলো, তখন তো তিনি সেটা বলছেন আমরা 26-27 সেন্সাসের পর, অর্থাৎ এটা চালু করতে 29-31 হয়ে যাবে, তখন সেটা বলেছিল। হঠাৎ করে এটা কেন করবো? এর পেছনে কারণটাই এটা একটা গুরু উদ্দেশ্য। যদি করেই তাহলে একে ডিলিমিটেশন যুক্ত করে দেবে। ডিলিমিটেশন সিরিয়াস ব্যাপার, সারা দেশের মতামত দিতে হবে, দক্ষিণ রাজ্যগুলোর মতামত দিতে হবে, উত্তর রাজ্যগুলোর মতামত দিতে হবে, স্টেক হোল্ডারদের মতামত দিতে হবে, বিশেষজ্ঞদের মতামত দিতে হবে, যাতে করে সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, যাতে করে দক্ষিণ রাজ্যগুলো তাদের সামাজিক অর্থনৈতিক অগ্রগতির কারণে প্রতিনিধিত্বের প্রশ্নে বঞ্চিত না হয়। এবং উত্তরের রাজ্যগুলো যেহেতু বিভিন্ন কারণে পিছিয়ে আছে, একটা অসামঞ্জস্য তৈরি না হয়, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কোনো আলোচনা না করে বুলডোজিং করা, এটা তো ভয়ঙ্কর দিক। এবং বিরোধীরা এই প্রথম গত 2024-14 পর বিজেপি সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে পরিকল্পনা এটা ভেস্তে দিয়েছে, সেটা সংসদীয় গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্র কাঠামো এটা রক্ষা পেয়েছে। সর্বশেষ যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব যে বিজেপি কি মানে যথেষ্ট সংশয়ের মধ্যে আছে যে 2029-এর লোকসভা নির্বাচনে আসলে তারা সেভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করতে পারবে না বলেই তারা এইরকম ভাবে ডিলিমিটেশনটা করতে চাইছে। এইবারই তুললে নির্বাচন কমিশন একটু কম পক্ষপাতদুষ্ট আচরণ করতো। এইবারই তো গত লোকসভা নির্বাচনে হেরে যায়, মিডিয়া যদি একটু রিপোর্টটা ঠিক মতো করতো, তাহলে গত লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায় না। আগামীতে বিজেপি পাবে না বলেই তো এসআইআর নামে সার্টিফিকেট স্ট্রাইক করে তাদের সংখ্যালঘুপ্রান্তিক মহিলা ভোটারদের ছেড়ে নির্বাচনটাকে আগেই মানে কন্ট্রোল ইলেকশন করার চেষ্টা করছে, এবং ইলেকশন কমিশন বিজেপির সবচেয়ে বড় মৃত্যু হিসেবে কাজ করছে। তারপরও কি হবে বলা মুশকিল, বিজেপি নিশ্চয়ই নিশ্চিত নয়, কয়েকটা মাঠে সরা যাচ্ছে, বুঝতে পারছে, সেই কারণে এগুলো করছে। যাই হোক, আমরা আমাদের এই স্বল্প সময়ের আলোচনাতে আমরা দুটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে জেনে নিলাম শ্রী পুরুষোত্তম রায় বর্মন মহোদয়ের কাছ থেকে। একটি তো হলো আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের একটি ঐতিহাসিক জয়, এবং তিনি নিশ্চিতভাবে যে কথাটা বলেছেন যে রাজ্য সরকারকে এই রায় মেনে নিয়ে এই রায় কার্যকর করতেই হবে। এবং এটা সত্যি অর্থে আমি বলবো যে
2018 সালের পর ত্রিপুরা রাজ্যের সরকার পরিবর্তনের পর একটি ঐতিহাসিক জয়, এবং এই জয় নিশ্চয়ই আগামী দিনে অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত কর্মরত মানুষরা রয়েছেন, কি মহিলা কি পুরুষ, প্রত্যেকের জন্য একটি কি বলে, এই জয়টা তাদের কাছে একটি একটি অনুপ্রেরণা হয়ে থাকবে, একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে থাকবে, এবং এই জয় থেকে নিশ্চয়ই তারাও অনুপ্রাণিত হয়ে তাদের লড়াইকে আরো সংগঠিত করতে পারবেন। দ্বিতীয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খুব অল্প সময়ের মধ্যে আমরা জেনে নিলাম যে এই ডিলিমিটেশনের পেছনে মহিলা সংরক্ষণ এবং ডিলিমিটেশন এর পেছনে একটি অন্যতম রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কিন্তু সেই উদ্দেশ্যটা তারা কার্যকর করতে পারেনি। এই জন্য আমাদের দেশের বিরোধী দলগুলো বিরাট দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, এবং আমাদের আলোচক যিনি তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার, ধন্যবাদ।